সবাইকে এই চ্যানেলে স্বাগত। জিডিপি আর জিএনপির পরে এবারে আছে এনডিপি আর এনএনপি। এই দুটো টার্ম বুঝতে গেলে আগে আমাদেরকে ডেপ্রিসিয়েশনটা বুঝতে হয়। ডেপ্রিসিয়েশন খুব সহজ ভাষায় বলা যায় যে কোম্পানির একটা লসের পরিমাণ। এখন এই লসটা কোথা থেকে হয় সেটা একটুখানি ভেঙে চুরে বলি। আমরা দেখেছি যে এই ডেপ্রিসিয়েশনের জায়গাটা কারোরই তেমন খুব একটা ক্লিয়ার থাকে না, তবে ভরসা দিতে পারি যে এই জায়গাটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। তবে তার জন্য ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে, কিন্তু কথা দিচ্ছি যে এই ভিডিওটার পর এনডিপি এনএনপি আর ডেপ্রিসিয়েশন সম্পর্কে আর কোনো ডাউট বা কনফিউশন থাকবে না। তো ডেপ্রিসিয়েশনে আসি। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মানে যে কোনো কিছু প্রোডাকশন করতে গেলে তার পিছনে কি কি ফ্যাক্টর থাকে। মেইন চারটে ফ্যাক্টর থাকে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর। ডেপ্রিসিয়েশন বোঝার জন্য আমরা একটা ছোট্ট প্রোডাকশন নিয়ে নাও। ধরলাম একটা মোমোর দোকান রয়েছে, দোকানটা একটা মালিকের, কিন্তু ওই দোকানে দুজন কর্মচারী কাজ করে। তো ওই মোমোর প্রোডাকশনে আমাদের চারটে ফ্যাক্টর থাকবে। কি কি ফ্যাক্টর থাকবে আমি একটু লিখি: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর। কিসের প্রোডাকশন হচ্ছে? মোমো প্রোডাকশন। আমি একদিনের খরচাটা হিসাব করব যে একদিনের মোমো প্রোডাকশনে ফ্যাক্টর কস্ট কত। তো ধরলাম যে ওই দোকানটাতে ডেলি 100 প্লেট করে মোমো তৈরি হয়। এবার এই 100 প্লেট মোমো তৈরি করতে গেলে বেশ কিছু জিনিসপত্র লাগে, যেমন ময়দা, তেল, সবজি, মাংস এবং অন্যান্য আরো অনেক কিছু। তো মোমো তৈরি করার জন্য যে যে জিনিসপত্র লাগছে, বিশেষ করে খাবার আইটেম, সেই খরচটা কোথায় আসবে? সেই খরচটা আসবে আমাদের ক্যাপিটালে। তো ক্যাপিটালে আমি ধরলাম এই মাংস, সবজি, এই সমস্ত কিছু দিয়ে 1000 টাকা খরচ হচ্ছে। 100 প্লেট মোমো তৈরি করতে গেলে এই 100 টাকার সবজি, মাংস, তেল, ময়দা সবকিছু মিলিয়ে হয়তো 1000 টাকা লাগবে। এবার ওই মোমোটা তৈরি করার জন্য আমি বললাম দুজন কর্মচারী রয়েছে। তো কর্মচারীদের প্রতিদিন হয়তো 700 টাকা করে রোজ দিতে হয়। তাহলে দুজন কর্মচারীর টোটাল রোজ হয়ে গেল কত? 1400 টাকা। এবার ওই যে মোমোর দোকানটা, সেটা কোনো না কোনো জায়গায় ভাড়া নেওয়া। সেই হিসাবে ধরলাম যে ওই দোকানের ভাড়া হিসাবে প্রত্যেক মাসে 6000 টাকা দিতে হয়। তাহলে প্রত্যেক মাসে 6000 টাকা মানে প্রতিদিনের হিসাবে 200 টাকা। তাহলে ওই দোকানের ভাড়া হিসাবে 200 টাকা। তাহলে ল্যান্ড, লেবার আর ক্যাপিটালে যে যে খরচ হয় সেটা আমি লিখলাম। এবার এন্টারপ্রেনিউর কি নেবে? এন্টারপ্রেনিউর এখান থেকে প্রফিট নেবে। এন্টারপ্রেনিউর বললো, মানে যে মালিক, সে বললো যে আমি প্রতিদিন 1400 টাকা করে প্রফিট নেব। তাহলে এই যে প্রতিদিন 100 প্লেট করে মোমো তৈরি হচ্ছে, এই 100 প্লেট মোমো তৈরি করতে খরচ হচ্ছে কত? টোটাল 200, 1400, 1000 আর 1400। তাহলে টোটাল খরচ হয়ে যাবে আমার 4000 টাকা। এই 4000 টাকার ভেতর মালিক তার নিজের প্রফিটটা রেখে দেবে। এখন মালিক যখন ওই ছোট দোকানটা চালাচ্ছে, মালিক ধরেই নিচ্ছে যে ওটা ছোটখাটো হলেও তার একটা প্রোডাকশন হাউস, এবং সেই প্রোডাকশন হাউসের একটা প্রফিট দরকার। সেই হিসাবে মালিক বললো যে আমার যত টাকা প্রোডাকশন হচ্ছে তার উপরে আরো 1000 টাকা আমি প্রফিট রাখবো। এইটা হচ্ছে দোকানের প্রফিট, আর এইটা হলো মালিকের পার্সোনাল প্রফিট। তাহলে টোটাল কত খরচ হচ্ছে? এই 4000, আর তার সাথে দোকানের প্রফিট রাখছে 1000 টাকা। তাহলে টোটাল 5000 টাকা খরচ। 100 প্লেট মোমো তৈরি করতে টোটাল 5000 টাকা খরচ। তাহলে এক প্লেট মোমোতে টোটাল খরচ হচ্ছে কত? 50 টাকা। এবার এই 50 টাকাতেই এক প্লেট মোমো বিক্রি হয়। এবার আমি এখানটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। 100 প্লেট মোমো তৈরি করতে টোটাল 5000 টাকা খরচ হচ্ছে। কোথায় কোথায় খরচ হচ্ছে? এই জায়গায় এইভাবে। কিন্তু এই খরচের পিছনেও একটা খরচকে কিন্তু আমরা ধরিনি। সেটা কি? সেটা হলো যে ল্যান্ডের বাবদ আমি ভাড়া দিয়ে দিলাম, লেবার যে কাজ করতে এলো তাকে আমি তার পারিশ্রমিক দিয়ে দিলাম। আমি এন্টারপ্রেনিউর বা মালিক, আমি আমার প্রফিটটা রাখলাম। আর ক্যাপিটালের ভেতর ওই যে মাংস, সবজি, এইসব জিনিসপত্র লাগছিল সেটা গেল। কিন্তু ক্যাপিটালের ভেতর আরেকটা জিনিস লুকিয়ে থাকে, সেটা হলো অ্যাসেট। আমার যে দোকানটা তৈরি করতে কিছু খরচ হলো সেই অ্যাসেট। যেমন আমি ওই যে দোকানটা করছিলাম, বা ওই মালিক যে দোকানটা তৈরি করলো, মোমো তৈরি করার জন্য সেখানে কিছু গ্যাস বা ওভেন সেগুলো কিনতে হয়েছে। রান্না বান্না করার জন্য কিচেনের যত জিনিসপত্র লাগে সেগুলো কিনতে হয়েছে। ওই দোকানটাতে হয়তো কিছু টেবিল চেয়ার রাখতে হয়েছে, আলোকিত করার জন্য বিভিন্ন লাইট লাগাতে হয়েছে, পরিবেশ ঠিকঠাক রাখার জন্য এসি বা ফ্যান লাগাতে হয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু মালিক ওই দোকানে ইনভেস্ট করেছে, আর এই ইনভেস্টমেন্টটাকে বলা হয় ওই দোকানের অ্যাসেট। ধরলাম মালিক ওই দোকানটা সাজাতে গোছাতে টোটাল 30,000 টাকা খরচ হয়েছে। এখন এই 30,000 টাকা তো সে তার পকেট থেকে দেবে না, সে ওই ব্যবসা থেকেই তুলতে চাইবে। কিন্তু এই 30,000 টাকার খরচ যদি সে তার এই কস্টের ভিতর ধরে, তাহলে কিন্তু তার প্রতিদিনের খরচ বা ফ্যাক্টর কস্ট বেড়ে যাবে। আর ফ্যাক্টর কস্ট যখনই বেড়ে যাবে তখনই ওই জিনিসটার দামও বেশি হয়ে যাবে। এখন জিনিসের দাম যদি 50 টাকার জায়গায় 70 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু কনজিউমার আর ওই জিনিসটাকে কিনবে না। ফলে এন্টারপ্রেনিউর বা মালিক কি করে? তার যে ইনভেস্টমেন্টটা করতে হয়েছে, অর্থাৎ এই যে 30,000 টাকা, সে এই 30,000 টাকাকে কিন্তু
তার প্রোডাকশন কস্টের ভেতর ধরে না। না ধরার আরো একটা কারণ রয়েছে, এই যে 30,000 টাকা সে যে ইনভেস্ট করলো সেটার পরিবর্তে সে কিছু না কিছু একটা জিনিস পেলো। এখন এই ব্যবসা করতে করতে সে যদি 5 বছর পরে গিয়ে এই 30,000 টাকার যে মাল কিনেছিল সেগুলো বিক্রি করে দেয়, তাহলে সেই মালগুলোর পরিবর্তে কিন্তু মালিক বা এন্টারপ্রেনিউর একটা অ্যামাউন্ট পাবে। ধরলাম এই যে মোমোর দোকানটা, এই মোমোর দোকানে এই যে 30,000 টাকার মাল রয়েছে সেটা 5 বছর পরে গিয়ে ওই দোকান বন্ধ হয়ে গেল এবং ওই মালগুলো সব বিক্রি হয়ে গেল, ফলে সে 30,000 টাকার জায়গায় হয়তো 20,000 টাকা পেল। তাহলে এখানে কি হলো, এই 30,000 টাকা খরচ করে ওই মালিক তার দোকানের যে অ্যাসেট তৈরি করেছিল 5 বছর পরে গিয়ে সেই অ্যাসেটের ভ্যালু হয়ে গেল 20,000 টাকা। তার মানে ওই দোকানের বিভিন্ন অ্যাসেটের ভ্যালু কমে গেল। তো যে কোনো জিনিসের অর্থাৎ অ্যাসেটের যে ভ্যালু কমে যায় সেই ভ্যালু কমে যাওয়াটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। এই ক্ষেত্রে আমার 30,000 টাকার মাল ছিল, তার ভ্যালু 5 বছর পরে কমে 20,000 টাকা হয়ে গেল। তার মানে ওই মালের ভ্যালু আমার 5 বছরে 10,000 টাকা কমে গেল। তাহলে প্রত্যেক বছরে ওই মালের ভ্যালু কমলো কত, টোটাল 10,000। তাহলে প্রত্যেক বছরে ভ্যালু কমে যাবে 2,000 টাকা। তো যে কোনো প্রোডাকশন হাউসের অ্যাসেটের ভ্যালু প্রত্যেক বছর যে পরিমাণ কমে যায় সেটাকেই বলা হয় ওই প্রোডাকশন হাউসের ডেপ্রিসিয়েশন। এইখানে আমরা দেখছিলাম যে প্রত্যেক দিন 5,000 টাকার প্রোডাকশন হচ্ছে, তো সেই হিসাবে আমার টোটাল এক বছরের প্রোডাকশন হবে কত, এক বছরে 365 দিন। তো সেখানে ধরলাম যে ওই দোকানটাতে টোটাল 300 দিনের প্রোডাকশন হয়। তো প্রত্যেক দিন যদি 5,000 টাকার প্রোডাকশন হয়, 300 দিনে টোটাল 15 লাখ টাকার প্রোডাকশন হবে। তাহলে ওই দোকানটাতে প্রত্যেক বছর 15 লাখ টাকার প্রোডাকশন হচ্ছে, মানে সারা বছর ধরে যত প্লেট মোমো তৈরি হচ্ছে সেটা তৈরি করতে টোটাল 15 লাখ টাকা খরচ পড়ে। এবার এই 15 লাখ টাকা তো খরচ হলো, কিন্তু ওই খরচ করতে গিয়ে তার প্রত্যেক বছর 2,000 টাকার অ্যাসেট কমে গেল, কিন্তু তার মানে তার অ্যাসেটের ভ্যালু প্রত্যেক বছর 2,000 টাকা কমে গেল। ফলে তার প্রোডাকশন এই 15 লাখ টাকার হলেও অ্যাকচুয়ালি তার প্রোডাকশন 2,000 টাকার কম হয়েছে। প্রত্যেক বছর 15 লাখ টাকার প্রোডাকশন হচ্ছে ঠিকই, কিন্তু এই 15 লাখ টাকা প্রোডাকশন করতে গিয়ে ওই দোকানের যে অ্যাসেটের ভ্যালু সেই অ্যাসেটের ভ্যালু 2,000 টাকা কমে যাচ্ছে। এই জন্য ফাইনালি বলা হয় যে এর থেকে 2,000 টাকা কম, অর্থাৎ 14,98,000 টাকা এর প্রোডাকশন হচ্ছে। টোটাল প্রোডাকশন হচ্ছিল কত, 15 লাখ টাকার, কিন্তু 2,000 টাকার অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে। ওই জন্য বলা যায় যে অ্যাকচুয়াল প্রোডাকশন বা নেট প্রোডাকশন হচ্ছে কত, 14,98,000 টাকা। এই যে 2,000 টাকার ভ্যালু কমে গেল, এই 2,000 টাকাটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন, এই প্রোডাকশনের ডেপ্রিসিয়েশন বা এই মোমো প্রোডাকশনের ডেপ্রিসিয়েশন। তো ছোট একটা দোকানের ক্ষেত্রে এই ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার যত বড় বড় কোম্পানি বা ছোট কোম্পানি রয়েছে সেই প্রত্যেক কোম্পানিরই কিছু না কিছু অ্যাসেট রয়েছে, মানে ওই কোম্পানি যে প্রোডাকশন করছে সেই প্রোডাকশন করার জন্য কিছু মেশিন কিনতে হয়, পুরো ইনফ্রাস্ট্রাকচার খাড়া করতে হয় এবং তাতে প্রচুর পরিমাণে খরচ হয়। যেমন আগের দিন আমি বলেছিলাম যে ধরো গোদরেজ কোম্পানি, তো গোদরেজ কোম্পানি যে প্রোডাকশন করছে বা যে প্রোডাক্ট তৈরি করছে সেই প্রোডাক্ট তৈরি করতে গিয়ে তার কোম্পানিতে কিছু হেভি মেশিনারি বসাতে হয়েছে। তো সেইগুলো কি, সেগুলো কোম্পানির কিন্তু অ্যাসেট। ওই মেশিনের দাম কিন্তু প্রোডাকশনের দামের ভেতর ধরা হয় না, ওগুলো কোম্পানি অ্যাসেটের ভেতর ফেলে, কারণ ওই মেশিনগুলো একটা পার্টিকুলার সময়ের জন্য ব্যবহার হয়। ধরলাম গোদরেজের একটা ছোট আইটেম তৈরি করার জন্য একটা কাস্টিং মেশিন দরকার এবং ওই মেশিনটা হয়তো 15 বছরের জন্য রানিং থাকবে। এখন ওই কাস্টিং মেশিনটা কিনতে হয়তো 1 লাখ টাকা খরচ পড়লো। তাহলে 15 বছর পরে গিয়ে যখন ওই মেশিনটা অকেজো হয়ে যাবে তখন ওই মেশিনটা বিক্রি করার সময় কিছু না কিছু দাম পাওয়া যাবে। ধরলাম ওই 1 লাখ টাকার জায়গায় 40,000 টাকা দাম পাওয়া যাবে। তাহলে এই 15 বছরে ওই মেশিনের ভ্যালু যে 60,000 টাকা কমে গেল, সেটাই হলো ওই কোম্পানির ডেপ্রিসিয়েশন। এই ভ্যালুটা কোথায় কমলো, কোম্পানির যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটের ভ্যালু কমে গেল। এইরকমই বিভিন্ন কোম্পানির যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটের ভ্যালু প্রত্যেক বছর কিছু না কিছু কমে যায়। অ্যাসেটের ভ্যালু যেটা কমে যায় সেটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। এবার আগের ভিডিওতে এই যে লিখেছিলাম টিসিএস এর টোটাল প্রোডাকশন হয় 17,000, মানে 17,000 কোটি টাকার, আর ব্র্যাকেটে লিখেছি 700 মানে 700 কোটি টাকা। এর মানে কি, এর মানে হলো যে টিসিএস টোটাল যত প্রোডাকশন করলো তাতে খরচ হলো তো 17,000 কোটি টাকা। এবার এই 17,000 কোটি টাকার প্রোডাকশন করতে গিয়ে তার যে অ্যাসেট, এক বছরে সেই অ্যাসেটের ভ্যালু কমে গেছে 700 কোটি টাকা। টিসিএস টোটাল যে প্রোডাকশন করলো এক বছরে তার টোটাল অ্যাসেটের ভ্যালু কমে গেল 700 কোটি টাকা, এবং সেটাকেই বলে টিসিএস এর ডেপ্রিসিয়েশন বা টিসিএস এর প্রোডাকশনের ডেপ্রিসিয়েশন। আর এইভাবেই বিভিন্ন কোম্পানির ডেপ্রিসিয়েশন আমরা ব্র্যাকেটে লিখেছি। যেমন টি সিরিজ যে ফিল্ম কোম্পানি ছিল তাতে প্রোডাকশন করতে গিয়ে তার ভ্যালু বা অ্যাসেটের পরিমাণ কমে গেছে 80 কোটি টাকা, মানে 80 টাকা। সেই হিসাবে গোদরেজের ডেপ্রিসিয়েশন হয়েছে 400, মানে 400 কোটি টাকা। সিআইএল মানে কোল ইন্ডিয়া লিমিটেড,
তার ডেপ্রিসিয়েশন হচ্ছে 1000 মানে 1000 কোটি টাকা। ব্রিটানিয়ার ডেপ্রিসিয়েশন হচ্ছে 250 টাকা মানে 250 কোটি টাকা। ঠিক একইভাবে নেসলে, ইউনিলিভার, অ্যাপেল, হুন্ডাই এই প্রত্যেকটা ডেপ্রিসিয়েশন আমরা ব্র্যাকেটে লিখে রেখেছি। তো ভারতের এরিয়ার ভেতর ভারতীয় কোম্পানি দ্বারা টোটাল প্রোডাকশন হয়েছিল এখানে 47,500 কোটি টাকা, আর তার ভেতর ডেপ্রিসিয়েশন কত, এইগুলো যোগ করলে টোটাল পাওয়া যাবে 2430 টাকা, মানে 2430 কোটি টাকার ডেপ্রিসিয়েশন হয়েছে। ভারতের এরিয়ার ভেতর ভারতীয় কোম্পানি দ্বারা প্রোডাকশন করতে টোটাল খরচ হয়েছে 47,500 কোটি টাকা, এবং সেই প্রোডাকশনটা করতে গিয়ে ওই কোম্পানিগুলোর টোটাল যে অ্যাসেট, সেই অ্যাসেটের টোটাল ভ্যালু কমে গেছে 2430 কোটি টাকা। এটাই হলো ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনকে ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়। তো সেই হিসাবে বিদেশি যে কোম্পানিগুলো আছে, ইন্ডিয়ার এরিয়ার ভেতরে বিদেশি যে সমস্ত কোম্পানির প্রোডাকশন করছে তাদেরও কিছু ডেপ্রিসিয়েশন থাকবে, সেটা লিখলাম হয়তো 2250 মানে 2250 কোটি টাকা। ভারতের এরিয়ার ভেতর বিদেশি কোম্পানি টোটাল প্রোডাকশন করছে 29,500 কোটি টাকা, এবং সেটা প্রোডাকশন করতে গিয়ে ডেপ্রিসিয়েশনের ভ্যালু 2250 কোটি টাকা, মানে 2250 কোটি টাকার অ্যাসেট নষ্ট হয়ে যাচ্ছে। সেই হিসাবে ভারতীয় কোম্পানি ভারতের বাইরেও বিভিন্ন দেশে প্রোডাকশন করছে, তো সেই হিসাবে টোটাল প্রোডাকশন ভারতের বাইরে ভারতীয় কোম্পানি দ্বারা টোটাল প্রোডাকশন 27,000 কোটি টাকা, এবং ধরলাম যে সেখানে ডেপ্রিসিয়েশন হলো 900 কোটি টাকা। এই যে ব্র্যাকেটে যে ডেপ্রিসিয়েশন লিখেছি সেইগুলোকে যোগ করলে টোটাল 900 কোটি টাকা আসে। এবার আমাদের জিডিপির ভ্যালু কত এসেছিল? জিডিপির ভ্যালু কি এসেছিল, যে আমাদের ভারতের এরিয়ার ভেতর ভারতীয় প্লাস বাইরের কোম্পানি মিলে টোটাল যে প্রোডাকশন করছে সেটা, তাহলে টোটাল প্রোডাকশন করছে কত, 47,500 প্লাস 29,500, টোটাল কত, টোটাল হচ্ছে 77,000 কোটি টাকা। তাহলে ভারতের ভেতর টোটাল প্রোডাকশন হচ্ছে 77,000 কোটি টাকা, আর অ্যাসেট কমে যাচ্ছে কত টাকার, 2430 আর 2250, টোটাল যোগ করলে কত হয়, টোটাল যোগ করলে হয় 4,680 কোটি টাকা। তাহলে এইটা হয়েছিল আমাদের জিডিপি, আর ভ্যালু বা অ্যাসেট কমে গেল কত টাকার, এই টাকার। এটাকেই কি বলে, এটাকেই বলে হলো ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাকশন কত হলো, এখান থেকে এটা মাইনাস করে দিতে হবে। এই যে এর ক্ষেত্রে যেরকম বলেছিলাম 15 লাখ টাকার প্রোডাকশন হচ্ছে, 2000 টাকার ভ্যালু কমে যাচ্ছে, সেই জন্য 2000 মাইনাস করে দিয়েছি। নেট প্রোডাকশন আমি পেয়ে গেছিলাম 14,98,000 টাকা। সেই রকমই প্রোডাকশন হচ্ছে 77,000 কোটি, কিন্তু ডেপ্রিসিয়েশন বা ভ্যালু কমে যাচ্ছে 4,680। তাহলে নেট প্রোডাকশন হলো কত, মানে অ্যাকচুয়াল প্রোডাকশন হলো কত, এখান থেকে এটা বাদ চলে যাবে। তাহলে আমাদের ভ্যালু আসবে 72,320 কোটি টাকা। অ্যাকচুয়ালি বলা যায় যে প্রোডাকশন হলো কত, 72,320 কোটি টাকা, আর এই ভ্যালুটাকেই বলা হয় এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা টোটাল যে প্রোডাকশন হলো সেখান থেকে যদি আমি ডেপ্রিসিয়েশনের ভ্যালুটা বাদ দিয়ে দিই, তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে বলা হয় নেট বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। প্রোডাকশনে টোটাল যত খরচ হলো তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমি নেট প্রোডাকশনটা পাবো। তো সেই হিসাবে যেহেতু আমি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, সেই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই তাহলে পাওয়া যায় নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি। তাহলে এইটা আমরা ফর্মুলা আকারে লিখে নিতে পারি যে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু হলো এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এবার এই ডেপ্রিসিয়েশনটাকে সেটা আশা করি পুরোপুরি বোঝা গেল। তো এনডিপি তো হলো, এরপরে আসে এনএনপি। এই যে এখানে একটা টার্ম ছিল জিএনপি, এই যে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে জিএনপির ভ্যালুটা কত, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তার ভ্যালু কত ছিল, তার ভ্যালু পেয়েছিলাম 74,500। জিএনপির ভ্যালু পেয়েছিলাম 74,500 মানে 74,500 কোটি টাকা। তো সেই হিসাবে যদি আমরা ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দিই, 74,500 আমি কোথা থেকে পেয়েছিলাম, এই জিডিপির ভ্যালু, তাহলে 77,000, তার সাথে বাইরের প্রোডাকশন অর্থাৎ 27,000, এটা যোগ, আর এখান থেকে যদি আমি ভারতের ভেতরে বাইরের কোম্পানির যেটা প্রোডাকশন হয়েছে সেটা বাদ দিয়ে দিই, তাহলে 29,500। এইটা আমি করে দিলে আমার আসছিল জিএনপি অর্থাৎ 74,500। এখন এই প্রোডাকশনের ক্ষেত্রে যেমন হচ্ছে ঠিক একইভাবে এখানে যে ডেপ্রিসিয়েশন সেগুলোও বাদ দিতে হবে। এখানে ডেপ্রিসিয়েশন টোটাল কত, টোটাল হচ্ছে 4,680। এর সাথে বাইরে ডেপ্রিসিয়েশন কত হয়েছে, 900, তাহলে 900, আর ভেতরে এইখানে ডেপ্রিসিয়েশন কত হয়েছে, 2,250। এইটা টোটাল করলে আমাদের জিএনপি তে টোটাল কত ডেপ্রিসিয়েশন সেটা বেরিয়ে যাবে। এটা আসবে 3,330 টাকা। তাহলে এই জিএনপি তে টোটাল ডেপ্রিসিয়েশন হয়েছে কত, জিএনপি তে টোটাল ডেপ্রিসিয়েশন হচ্ছে 3,330 টাকা। তাহলে অ্যাকচুয়ালি জিএনপি এর নেট ভ্যালুটা কত, নেট ভ্যালু এখান থেকে এটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে আসবে 71,170। তো এইটা হচ্ছে আমাদের এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটা ছিল জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি আমি জিএনপি তে টোটাল ডেপ্রিসিয়েশন কত হয়েছে সেটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের আসে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো জিএনপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই তাহলে পাওয়া যায় নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি। তো
তো এনডিপি আর এনএনপি থেকে এই দুটো ফর্মুলা ছিল। জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে এনডিপি পাওয়া যায়, আর জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে এনএনপি পাওয়া যায়। তাহলে এই জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, ডেপ্রিসিয়েশন, এই পুরো ব্যাপারটা আশা করে বোঝা গেল। এবার ভারতের অ্যাকচুয়াল ডেটা নিয়ে আমি একটু বলি, তাহলে পুরো ব্যাপারটা আরো ভালো করে বোঝা যাবে। আমরা এখানে একটা টেবিল বানিয়েছি, এই টেবিলে আমি লাস্ট 3 বছরের ডেটা নিয়েছি, জিডিপি, জিএনপি, এনডিপি আর এনএনপি নিয়ে। জিডিপি নর্মালি ক্যালকুলেট হয় একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে। যে কোনো দেশের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ পর্যন্ত। তো সেই হিসাবে এখানে 23-24 লিখেছি। এর মানে হলো যে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 এই সময়ের ভেতর জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এই হিসাবে। তো সেই হিসাবে 23-24, 22-23 আর 21-22 এই 3টে বছরের ডেটা লিখেছি। এখন এই 23-24 মানে বলা হয় যে 24-এর ডেটা, 22-23 মানে বলা হয় 23-এর ডেটা, আর 21-22 মানে বলা হয় 22-এর ডেটা। তো এখানে আমি যদি বলি 24-এর ডেটা, তার মানে বুঝতে হবে 23-24 সালের ডেটা, 23-এর ডেটা বললে বুঝতে হবে 22-23-এর, আর 22-এর ডেটা বললে বুঝতে হবে 21-22-এর ডেটা। তো সেখানে আর গেলাম না। লাস্ট 2024 সালের ডেটা অনুযায়ী ভারতের জিডিপি হলো 295, এখানে এল লিখেছি মানে লাখ, 295 লক্ষ কোটি টাকা। এক্সাক্ট 295 লক্ষ না, 295 লক্ষর পরেও হাজারে কিছু আছে, সেটাতে আমরা গেলাম না, ধরে নিলাম যে 295 লক্ষ কোটি টাকা। 2023-24 সালে ভারতের জিডিপি হলো 295 লক্ষ কোটি টাকা। তার মানে ভারতে এই 23-24 সালে টোটাল যে প্রোডাকশন হয়েছে, সেই সমস্ত প্রোডাকশন করতে টোটাল 295 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। এই ডেটাটাই 2022-23 মানে 23 সালে ছিল 269 লক্ষ কোটি। 2022-23 সালে পুরো ভারতে প্রোডাকশন করতে টোটাল খরচ হয়েছে 269 লক্ষ, আর 21-22 সালে 235 লক্ষ কোটি টাকা। তো 22 সালে খরচ হয়েছে 235, 23 সালে খরচ হয়েছে 269, আর 24 সালে খরচ হয়েছে টোটাল 295 লক্ষ কোটি টাকা। তাহলে আমি যদি দেখি যে এই প্রত্যেক বছর কিন্তু আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। প্রোডাকশন কস্ট মানে অ্যাকচুয়ালি প্রোডাকশন বেড়ে যাচ্ছে। 22 সালে টোটাল 235 লক্ষ কোটি টাকার প্রোডাকশন হতো, 23 সালে 269 লক্ষ কোটি টাকার প্রোডাকশন হয়েছে, আর 24 সালে টোটাল প্রোডাকশন হয়েছে 295 লক্ষ কোটি টাকা। তার মানে প্রত্যেক বছর কিন্তু আমার প্রোডাকশনের পরিমাণও বাড়ছে। এখন এই প্রোডাকশনটাই আমরা পার্সেন্টেজে হিসাব করি। যেমন 22 সালে টোটাল 235 লক্ষ কোটি টাকার প্রোডাকশন হয়েছিল, 23 সালে হয়েছে 269। তাহলে কত বেশি হলো? 235-এর 14% বেশি প্রোডাকশন, 269 লক্ষ কোটি টাকার প্রোডাকশন এই 23 সালে হয়েছে। এখন এই 23 সালের হিসাবে 24 সালে টোটাল কত বাড়লো? 269-এর 9.6% বেশি হচ্ছে 295 লক্ষ কোটি টাকা। এই জন্য এখানে ব্র্যাকেটে লিখেছি 9.6%। তাহলে প্রোডাকশন বাড়লো কত? 9.6%। 23 সালে প্রোডাকশনের পার্সেন্টেজ বেড়েছিল 14%। এইটাকেই বলা হয় জিডিপি গ্রোথ বা জিডিপি গ্রোথ রেট। কোনো একটা সালের জিডিপি তার আগের বছরের জিডিপি থেকে কত পার্সেন্ট বাড়লো, সেটাকেই বলা হয় জিডিপি গ্রোথ রেট। তো 23 সালে জিডিপি গ্রোথ রেট ছিল 14%, মানে 22 সালে যে প্রোডাকশন হয়েছিল তার থেকে 14% বেশি প্রোডাকশন 23 সালে হয়েছিল। এবার 24 সালে জিডিপি গ্রোথ রেট 9.6%, মানে হলো যে 23 সালে যে প্রোডাকশনটা হয়েছিল বা যত প্রোডাকশন হয়েছিল তার থেকে 9.6% প্রোডাকশন 24 সালে বেশি হয়েছে। তো এই হচ্ছে জিডিপির ভ্যালু। এবার যদি আমি জিএনপির ভ্যালু দেখি, জিএনপির ভ্যালু হলো 291 লক্ষ কোটি টাকা। আগের ক্লাসে বলেছিলাম যে ভারতের ক্ষেত্রে জিএনপির ভ্যালু জিডিপি থেকে সবসময় ছোট হয়। তো এই দেখো এইখানে রয়েছে জিডিপির ভ্যালু 295 লক্ষ কোটি টাকা আর জিএনপির ভ্যালু 291 লক্ষ কোটি টাকা। তার মানে এই যে 4 লক্ষ কোটি টাকা, এই 4 লক্ষ কোটি টাকা হলো ভারতীয় কোম্পানি বাইরে গিয়ে যতটা ইনকাম করে তার থেকে 4 লক্ষ কোটি টাকা বেশি বাইরের কোম্পানি ভারতে এসে ইনকাম করে যায় বা প্রোডাকশন করে যায়। কি বললাম? জিডিপির ভ্যালু 295, জিএনপির ভ্যালু 291। তার মানে এখানে যে 4 লক্ষ কোটি টাকা কম রয়েছে, এই 4 লক্ষ কোটি টাকা কমের অর্থ হলো যে ভারতীয় কোম্পানি বাইরে গিয়ে টোটাল যত টাকার প্রোডাকশন করে, বাইরের কোম্পানি ভারতে এসে তার থেকে 4 লক্ষ কোটি টাকার প্রোডাকশন বেশি করে। তো জিএনপির ভ্যালুটা এখানে এসে কত? 291 লক্ষ কোটি। 23 সালে এই ভ্যালুটা ছিল 265 লক্ষ কোটি, আর 22 সালে 234 লক্ষ কোটি। এবার ওই গ্রোথ রেট হিসাবে জিএনপির গ্রোথ রেটও হয়। যেমন এখানে 13.2%, মানে 22 সালে টোটাল যে জিএনপি ছিল তার থেকে 13.2% বেশি জিএনপি 23 সালে। আবার 24-এর জিএনপি 9.8%, এর মানে হচ্ছে যে 23 সালে যে জিএনপি ছিল তার থেকে 9.8% বেশি জিএনপি 24 সালে। তো জিডিপি আর জিএনপি হলো। এরপরে বলি এনডিপি। এনডিপি কত? 261 লক্ষ কোটি। 24 সালে জিডিপি হচ্ছে 295, এনডিপি হচ্ছে 261। এখন একটু আগে বললাম যে জিডিপি থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই তাহলে পাওয়া যায় এনডিপি। তাহলে জিডিপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই এনডিপি পাবো। তার মানে এখান থেকে এটা বাদ দিলে আমি ডেপ্রিসিয়েশনটা পাবো 295 থেকে 261 যদি আমি বাদ দিই তাহলে ভ্যালু আসে 34 লক্ষ। জিডিপি থেকে জিএনপি বাদ দিলে আমার ভ্যালু আসে কত?
34 লক্ষ কোটি টাকা। এর মানে কি? এর মানে হলো যে এই জিডিপি, এই টোটাল প্রোডাকশন 295 লক্ষ কোটি টাকার প্রোডাকশন করতে গিয়ে টোটাল বিভিন্ন কোম্পানির যে অ্যাসেটের ভ্যালু কমে গেছে সেটা হলো এই 34 লক্ষ কোটি টাকা। 295 লক্ষ কোটি টাকার প্রোডাকশন করতে গিয়ে 34 লক্ষ কোটি টাকার অ্যাসেটের ভ্যালু কমে গেছে। 2022-23 সালে কত? 269 ছিল, এনডিপি ছিল 238। তাহলে এই 2022-23 সালে আমাদের ডেপ্রিসিয়েশনের ভ্যালু কত হবে? এখান থেকে এটা মাইনাস করলে আসে 31। 23 সালে ডেপ্রিসিয়েশনের ভ্যালু বা ভ্যালু কমে গিয়েছিল কত? 31 লক্ষ কোটি টাকা। 23 সালে ডেপ্রিসিয়েশন বা ভ্যালু কমেছিল 31 লক্ষ কোটি, 24 সালে ভ্যালু কমেছে 34 লক্ষ কোটি। তাহলে এখানে একটা জিনিস বোঝা যায় যে আমাদের ডেপ্রিসিয়েশনের ভ্যালুও কিন্তু বেড়ে গেল। মানে আমার প্রোডাকশন যত বেশি হবে অ্যাসেটের ভ্যালুও কিন্তু তত বেশি পরিমাণে কমে যাবে। 23 সালে প্রোডাকশন 269, সেই হিসাবে ডেপ্রিসিয়েশন 31। 23 সালের হিসাবে 24 সালে প্রোডাকশন বেশি হয়েছে, সেই জন্য লস বা ডেপ্রিসিয়েশনের ভ্যালু সেটাও কিন্তু বেড়ে গেল। তো এইভাবে বিভিন্ন ভ্যালু দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই টেবিলটাকে একটু স্টাডি করতে পারো। এই হচ্ছে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি আর ডেপ্রিসিয়েশন। এরপরে আরো জিডিপি নিয়ে বিভিন্ন টপিক রয়েছে, যেমন জিডিপি এট ফ্যাক্টর কস্ট, জিডিপি এট মার্কেট প্রাইস, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, এইসব। তো এইগুলো নিয়ে এর পরের ক্লাসগুলোতে এক এক করে আলোচনা করব।